কোরবানি ঈদকে সামনে রেখে সারা দেশে পশুর হাটগুলোতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। 5 তারিখ পর্যন্ত আমাদের হাট কমপ্লিট করে দেওয়া লাগবে। অন্যান্য বছর আছে, এই বছর প্রত্যেকে অনেক ভালো করতে আছে, সুন্দর করতে আছে। সব মাল আমরা স্টক করে রাখছি, যে গরুর ভিতরে রাখছি, এখানে রাখছি, এই যে আছে সব রেডি আছে। 2000 স্বেচ্ছাসেবক আছে আমাদের। সিসি ক্যামেরা থেকে শুরু করে তথ্য কেন্দ্র, পুলিশ কন্ট্রোল রুম, যা ওয়াচ টাওয়ার, জাল টাকার নোট শনাক্তকরণ সবই আমাদের ব্যবস্থা নেওয়া হয়ে গেছে। কেনাবেচা নির্বিঘ্ন করতে বাড়তি ব্যবস্থা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। যে পরিমাণ ফোর্স আমরা ডিপ্লয় করতে এবার হয়তো চাপ আরো বেশি পড়বে। চাঁদাবাজি যাতে না হয়, নতুন কোনো সন্ত্রাসী বা কোনো ছিনতাই যাতে না হয়, এজন্য আমাদের 2টা টহল পার্টি আশেপাশে সবসময় থাকবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রকাশক দীপন হত্যার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর গ্রেফতার। টুটুল হত্যা চেষ্টার পরিকল্পনাকারীও সে, ব্রিফিংয়ে গোয়েন্দা পুলিশ। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জাহিদি রাজধানীর রূপনগরে নিহত জঙ্গি মুরাদ, বলছে এলাকাবাসী। গত এপ্রিল থেকে সপরিবারে নিখোঁজ ছিল সে, তথ্য পুলিশের। সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে তরুণ সমাজকে ফিরিয়ে আনতে খেলাধুলার সুযোগ সৃষ্টি করা উচিত, মন্তব্য প্রধানমন্ত্রীর। বিশেষ অবদানের জন্য 32 জনকে ক্রীড়া পদক প্রদান। পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরিঘাটের বেহাল দশায় ঈদ যাত্রা নিয়ে শঙ্কা। নদীর পানি না বাড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে, বলছে বিআইডব্লিউটিএ। এবং 1.5 বছরেও ফেনীর ফতেহপুর রেল ক্রসিং এর ওভারপাসের নির্মাণ কাজের অর্ধেকও শেষ হয়নি। যানজটে ভোগান্তি। কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ মন্ত্রী। কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর স্থায়ী ও অস্থায়ী পশুর হাটগুলোতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। হয়রানি এড়াতে প্রথমবারের মতো বেচাবিক্রির শেষে বিক্রেতাদের নিরাপদে পৌঁছে দেবার আশ্বাস দিয়েছেন ইজারাদাররা। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বাড়তি প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিস্তারিত মুজাহিদ শুভর রিপোর্টে। অল্প অল্প করে কোরবানির হাটে আসতে শুরু করেছে পশু। একই সাথে পাল্লা দিয়ে চলছে কোরবানির হাটকে ক্রেতা বিক্রেতাদের জন্য উপযোগী করে তোলার প্রস্তুতি পর্ব। সংখ্যায় অল্প উৎসুক ক্রেতারাও ইতিমধ্যে পর্যবেক্ষণ করছেন পশুর দাম, মান ও প্রস্তুতি পর্বের হালচিত্র। বাচ্চারা ছাগল পছন্দ করে, এজন্য এখন ছাগল নিয়ে যাব, যাতে করে ওরা ছাগলটা অনেকদিন দেখতে পারে। সব মাল আমরা স্টক করে রাখছি, যে গরুর ভিতরে রাখছি, এখানে রাখছি, এই যে আছে সব রেডি আছে। গেছেবার তো গরুর খুবই সংকট ছিল, এবার আশা করি খুব ভালো গরু আসবে। 5 তারিখ পর্যন্ত আমাদের হাট কমপ্লিট করে দেওয়া লাগবে। অন্যান্য বছর আছে, এই বছর প্রত্যেকে অনেক ভালো করতে আছে, সুন্দর করতে আছে। গত 20 তারিখ থেকে অস্থায়ী পশুর হাট আফতাবনগরে প্রতিদিন খুঁটি পোতা এবং বাঁশ বাঁধার কাজে ব্যস্ত রয়েছেন 100 জন শ্রমিক। ইতিমধ্যে কিছু কিছু পশু হাটে আসতে শুরু করলেও আগামী 5 তারিখের মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হবে বলে জানিয়েছেন ইজারাদাররা। 2000 স্বেচ্ছাসেবক আছে আমাদের। সিসি ক্যামেরা থেকে শুরু করে তথ্য কেন্দ্র, পুলিশ কন্ট্রোল রুম, যা ওয়াচ টাওয়ার, জাল টাকার নোট শনাক্তকরণ সবই আমাদের ব্যবস্থা নেওয়া হয়ে গেছে। আমরা বালুগুলি উঁচু করে দিয়েছি যাতে বৃষ্টি হলে আমাদের গরুর যাতে সমস্যা না হয়। গতবারের মতো দুর্ভোগ এড়াতে অনেক পশু বিক্রেতারা শামিয়ানা টানিয়েছেন তাদের নির্ধারিত জায়গায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তাদের পরিকল্পনার ছক আঁটছেন কোরবানির হাটকে ঘিরে। আগে যে পরিমাণ ফোর্স আমরা ডিপ্লয় করতে এবার হয়তো চাপ আরো বেশি পড়বে। চাঁদাবাজি যাতে না হয়, নতুন কোনো সন্ত্রাসী বা কোনো ছিনতাই যাতে না হয়, এজন্য আমাদের 2টা টহল পার্টি আশেপাশে সবসময় থাকবে। 3.5 লাখ পশু কোরবানির লক্ষ্য নির্ধারণ করে 9টি বাড়িয়ে 2 সিটিতে এবার 23টি পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমবারের মতো বেচা বিক্রি শেষে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে বিক্রেতাদের কাঙ্ক্ষিত যানবাহন পর্যন্ত পৌঁছে দেওয়া হবে বলেও আশ্বাস দেন ইজারাদাররা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হাটগুলো প্রস্তুত হচ্ছে পশু কেনাবেচার জন্য। দর্শক, এই মুহূর্তে রাজধানীর গাবতলী পশুর হাটে আছেন সহকর্মী শাফিন জাহিদ, চট্টগ্রামের সাগরিকা হাটে আছেন সহকর্মী কমল দে এবং রাজশাহীর
সিটি হাটে আছেন সাইফুর রহমান রকি। কোরবানি উপলক্ষে পশুর হাটের প্রস্তুতির খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি শাফিন জাহিদের কাছে। শাফিন, ফাহমিদা, আপনি জানেন যে ঈদুল আজহার আর মাত্র সপ্তাহখানেক বাকি আছে, অর্থাৎ কোরবানি ঈদকে কেন্দ্র করে সবচেয়ে যে বিষয়টি জমজমাট হয়ে ওঠে সেটা হলো পশুর হাট। তো পশুর হাটগুলো মূলত সপ্তাহখানেক আগেই প্রস্তুতি শেষ হয়ে যায়। আমি এই মুহূর্তে সকাল থেকে অবস্থান করছি রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট সেটি অর্থাৎ গাবতলী পশুর হাটে। আপনি যদি একটু আপনাকে এই চিত্র, এখানকার চিত্র দেখাই, আপনি দেখতেই পাচ্ছেন যে গাবতলী পশুর হাট কিন্তু মোটামুটি একদম সর্বশেষ প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ আজকে এবং কালকের মধ্যে সম্পূর্ণভাবে তার প্রস্তুতি গ্রহণ করবেন বলে এখানকার পরিচালকদের সাথে, এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত কিন্তু সব কটি খুঁটি বসানো থেকে শুরু করে সামিয়ানা টানানো কিংবা সেই সাথে যে বালু ফেলা কিংবা গেট থেকে শুরু করে সব ধরনের কাজ কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে এসেছে বলে আমরা জানতে পেরেছি। আর এইখান থেকে এই পশু হাটটি মূলত 6 তারিখ থেকে পশু বেচা কেনার জন্য পশু হাটে আসবে বলে আমরা জানতে পেরেছি। একটি বিষয় জানিয়ে রাখি ফাহমিদ আপনাকে, এই পশুর হাটে এবার মোট হাসিল 9টি করা হয়েছে এবং এবার 5% গরুর যে হাসিল এখান থেকে নেওয়া হবে। যদিও এই 5% গরুর যে টাকা কেনা হবে সেই টাকার মাত্র 5% নেওয়া হবে, সেটা ঈদ সহ ঈদের 4 দিন এই টাকাটা নেওয়া হবে। এছাড়াও অন্যান্য দিন নেওয়া হবে 3 থেকে 3.5% হাসিল। একটা বিষয় জানিয়ে রাখি ফাহমিদা, এই হাটটিকে কেন্দ্র করে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখন পর্যন্ত গ্রহণ করা হয়েছে, অর্থাৎ র্যাব পুলিশের পাশাপাশি ডিবিএনএসআই থেকে শুরু করে যে কয়েক ধরনের নিরাপত্তা নেওয়া প্রয়োজন সব ধরনের নিরাপত্তাও দিচ্ছে এই হাট কর্তৃপক্ষকে। এই বিষয়গুলো আমরা জানতে পেরেছি। তো মোটামুটি বলতে পারি যে এই হাটটি আগামী পরশু দিন থেকে হয়তো সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে এবং গরু আসা শুরু করবে এখানে। আর যারা কিনা প্রথম দিকে গরু কিনে নিয়ে যায়, অর্থাৎ যাদের গরু রাখার জায়গা আছে, তারা হয়তো আগামী পরশু দিন থেকে হয়তো কিনে নিয়ে চলে যাবেন। আর সবশেষ ঈদের 2-3 দিন আগ থেকে হয়তো সব থেকে বেশি চাপ পড়বে বলে আমরা আশা করছি। তো মোটামুটি গাবতলী কোরবানি হাটে আমার কাছে এই ছিল সবশেষ। আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের পশুর হাটের প্রস্তুতি জানার জন্য। সেখানে আছেন আমাদের সহকর্মী কমল দে। গরু কোরবানি দেওয়া কিন্তু একটা ঐতিহ্যের অংশ, আর এরই অংশ হিসাবে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে বিশাল আকৃতি এবং সবচেয়ে দামি গরুগুলো কিন্তু চট্টগ্রাম নিয়ে আসা হয়। বিশেষ করে আপনারা জানেন চট্টগ্রামে বৈধ 8টি হাট রয়েছে, এর বাইরে কিন্তু অবৈধ হাট থাকে আরো কয়েকটি, আর প্রত্যেকটি হাটে কিন্তু দামি গরুগুলো আনে। আমরা যখন যে হাটে আছে সাগরিকা গরু হাট, প্রায় 5 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এই হাটের অবস্থান, এবং আর এই হাটে কিন্তু আমরা দেখেছি যে দামি দামি গরু, যত বড় বিশাল আকৃতি গরু। এখন আমি যেখানে ঠিক আছে কুষ্টিয়া বাজার বলা হয়, সাগরিকা গরু বাজারের একটি অংশ, সেই কুষ্টিয়া বাজারে এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটির দাম হাঁকা হয়েছে 10 লাখ টাকা। অর্থাৎ এরকম 2টি গরু কিন্তু এখানে রাখা হয়েছে, কুষ্টিয়া থেকে আনা হয়েছে 20 লাখ টাকা বলে তারা দাবি করেছেন। অপরদিকে আমরা কথা বলছি ব্যাপারীর সাথে, ব্যাপারী আমাদেরকে জানিয়েছেন তিনি হয়তো কমপক্ষে 14 লাখ টাকায় এই 2টি গরু বিক্রি করবেন। শুধু এই 2টি গরু নয়, কিন্তু এই হাটে যতগুলো গরু রয়েছে সবগুলি হাটের গরুর দামই কিন্তু আমরা জানি লাখ টাকার উপর। অর্থাৎ এখানে কিন্তু 1 লাখ থেকে শুরু করে সর্বনিম্ন এবং আরো যে সবচেয়ে দামি গরুগুলো কিন্তু এই হাটে নিয়ে আসা হয়। বিশেষ করে সাগরিকা গরু বাজারে কিন্তু অঞ্চলভিত্তিক গরু রয়েছে, যেমন কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী সহ বিভিন্ন এলাকার গরুগুলিকে এখানে এনে রাখা হয়, এবং এলাকা ভিত্তিক, অর্থাৎ যে এলাকার গরু তার জন্য আলাদা আলাদা বাজার হতো। সাগরিকা বাজারটি মূল বাজার, সেই মূল বাজারের একটা বিশাল অংশ জুড়ে কিন্তু তারা এলাকা ভিত্তিক বাজারগুলি রাখে। এখন কুষ্টিয়া বাজার, সেই কুষ্টিয়া বাজারও রাখা হয়েছে, অর্থাৎ যেসব গরুর দাম 1 লাখ টাকার উপর। আমি একজন ব্যাপারীর সাথে কথা বলেছি, সেই ব্যাপারী জানিয়েছেন হয়তো এখন পর্যন্ত পুরোদম বিক্রি শুরু হয়নি, কিন্তু তার আগে তারা দেখতে পাচ্ছেন যে এই পর্যন্ত তারা 2টি গরু বিক্রি করেছেন। একটি গরুর দাম বিক্রি করেছেন 1,22,000 টাকা, অপরটি গরু বিক্রি করেছেন 1,35,000 টাকা ধরে। এক্ষেত্রে বলা যায় যে লাখ টাকা দামের যে গরুগুলো, সেই গরুগুলো কিন্তু দেশের দূর দূরান্ত থেকে আনা হচ্ছে। তো ব্যবসায়ীরা বলছেন যদি ভারতীয় গরু না আসে তাহলে হয়তো দেশীয় গরুর প্রসার ঘটবে, অর্থাৎ তাদের যতদিন তারা গরুগুলো তারা পালন করেছে সে তাদের দামগুলো উঠে আসবে। অর্থাৎ তারা যে প্রচুর পরিমাণে খরচ করে এই গরুগুলো কিন্তু সবগুলো দেখতে পাচ্ছে দেশীয় গরু। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল, বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, মেহেরপুর এইসব অঞ্চল থেকে মূলত চট্টগ্রামে গরু আনা হয়। ব্যাপারীরা বলছেন তারা প্রতি বছর পুরো অপেক্ষা করেন এই দিনটির জন্য, যেহেতু চট্টগ্রামে একটা ব্যবসায়ী মনোভাবাপন্ন বা একটা ঐতিহ্য রয়েছে বড় এবং দামি গরু বিক্রি করার জন্য। সে কারণে কিন্তু তারা এই দামি গরুর ক্ষেত্রে এখানে তারা এই গরুগুলো এনে রেখেছেন এবং বিক্রিও হচ্ছে, শুরু হয়েছে এই পর্যন্ত তারা। তবে তারা আশা করছেন ঈদের দিন যত ঘনিয়ে আসবে বা এগিয়ে আসবে তত তাদের গরুর বিক্রি বাড়বে, এবং তারা এই দিনটির আশা করছেন যে দেশীয় গরু দিয়ে মানুষ ঈদ করবে, এই দিনটির আশা করছেন দেশীয় ব্যাপারীরা। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল সাগরিকা থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাবো রাজশাহী, সেখানে রয়েছেন সহকর্মী রকি।
কমল, আপনাকে ধন্যবাদ। আমি আছি রাজশাহীর সিটি হাটে। এটি মূলত উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় কোরবানির পশু বেচাকেনার হাট। এই হাটে এখন বিপুল পরিমাণ কোরবানির পশু আসতে শুরু করেছে। এর মধ্যে আমরা দেশি ভারতীয় গরুও কিছু দেখছি, সেই সাথে মহিষও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যত সময় গড়াচ্ছে প্রচুর পরিমাণ গরু কিন্তু এখনো ঢুকতে দেখা যাচ্ছে। এবার কিন্তু গরু বিক্রেতা যারা আছেন তারা বলছেন এবার ভারতীয় যে সীমানা রয়েছেন সেই সীমানাগুলো দিয়ে কিন্তু ইন্ডিয়ান গরু এবার কম ঢুকছে, যার কারণে এবার হাটে দেশি গরুর যে আধিক্য সেটি কিন্তু এবার বেশি লক্ষ্য করা যাচ্ছে। তো বিক্রেতারা এখন পর্যন্ত তারা দামে সন্তুষ্ট নন, গরু বিক্রি করে দামে সন্তুষ্ট নন এমনটাই বলছেন, কারণ গবাদি পশুর খাবারের দাম দিন দিন যেভাবে বাড়ছে সে হারে তারা গরু বিক্রি করে কিন্তু লাভের দেখা পাচ্ছেন না এখন পর্যন্ত। তো কোরবানি যেহেতু দিন ঘনিয়ে আসছে সেহেতু কিন্তু যত দিনই ঘনিয়ে আসছে তত কোরবানির পশু বেচা কেনা কিন্তু জমে উঠছে। এখানে ক্রেতা বিক্রেতার সমাগমে মুখর হয়ে উঠছে এই সিটি হাট। আমরা হাটের যারা ইজারাদার আছে তাদের সাথেও কথা বলেছি, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে পশু কেনা বেচা যেন নির্বিঘ্ন হয় সেই জন্য কিন্তু তারা হাট ইজারাদারদের পক্ষ থেকেও কয়েকজন নিরাপত্তা কর্মী রেখেছেন যারা সার্বক্ষণিক এই বিষয়গুলো দেখছেন। এছাড়াও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যারা নিরাপত্তা কর্মী রয়েছেন তারাও কিন্তু এই হাটে তারা সার্বক্ষণিক টহল দিচ্ছেন এবং এই পশু কেনাবেচা কিন্তু নির্বিঘ্ন করছেন। আমাদের ক্রেতার সাথে কয়েকজন কথা হয়েছে। ক্রেতারা যেটি বলছেন যে যেহেতু আরো কয়েকটি দিন বাকি আছে সেক্ষেত্রে তারা কিন্তু আরো কিছুদিন দেখতে চান, এই হাটে ঘুরে কিন্তু দেখতে চান এবং তাদের সাধ্যের মধ্যে দামেই কিন্তু তারা কোরবানির পশু এবার তারা উৎসর্গ জবাই দিতে চান। এই জন্য কিন্তু অনেক ক্রেতাই এসেছেন যে আজকে গরু কিনবেন না কিন্তু দামটি যাচাই করে দেখতো। তো এরকমই আসলে কোরবানির পশু কেনা বেচার জন্য মুখর হয়ে আছে সিটি হাট এবং জমজমাট থাকবে ঈদের আগ মুহূর্ত পর্যন্ত, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। তো মৌটুসি, এই ছিল আমার কাছে রাজশাহীর যে সিটি হাট থেকে কোরবানির পশু বেচা কেনার খবর। দর্শক, কোরবানির পশু কেনা বেচার খবরের জন্য হাটগুলোর প্রস্তুতির খবর জানাতে গাবতলী পশুর হাট থেকে শাফিন জাহান। প্রকাশক ফয়সাল আরিফিন দীপন হত্যার প্রধান পরিকল্পনাকারী আব্দুস সবুর ওরফে রাজুকে টঙ্গী থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সেই টুটুল হত্যা চেষ্টার পরিকল্পনাকারীও। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিং এ কথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের টঙ্গী থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি জানান আব্দুস সবুর সরাসরি দীপন হত্যা ও টুটুল হত্যা চেষ্টায় অংশ নেয়নি, তবে প্রশিক্ষক হিসেবে ধর্মে বিকৃত ব্যাখ্যা দিয়ে অনেককেই হত্যাকাণ্ডে উৎসাহিত করেছে। উপস্থিত ছিল এটি স্বীকার করেনি, বাট সে এই হত্যাকাণ্ডটা সম্পর্কে অন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যেটি আমাদের বিশ্বাস তাকে আরো জিজ্ঞাসাবাদ করলে পুরো তথ্যই বেরিয়ে আসবে এবং তার যে সম্পৃক্ততা রয়েছে সেটা সরাসরি সম্পৃক্ততার কথাও সে স্বীকার করবে। টুটুল হত্যা প্রচেষ্টা এবং দীপন হত্যা এই দুটো ঘটনাতেই সেই মূলত এদেরকে এই ধর্মীয় দিক থেকে বিকৃত ব্যাখ্যা দিয়ে এদের কি কি কারণে হত্যা করাটা কোনো অপরাধ হবে না সেটা তাদেরকে বুঝিয়েছে। রাজধানীর রূপনগরে পুলিশের অভিযানে নিহত জঙ্গি জাহিদুল ইসলাম ওরফে মুরাদ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর বলে জানিয়েছেন এলাকাবাসী ও স্বজনরা। তার বাড়ি কুমিল্লার সদর উপজেলার চাঁদপুর এলাকায়। তার বাবা পুলিশের সাবেক কর্মকর্তা নুরুল ইসলাম। স্বজনরা জানান, বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রশিক্ষণ শেষে 2000 সালের নভেম্বরে সেনাবাহিনীতে কমিশন পান জাহিদুল ইসলাম। পদাতিক বাহিনীর এই কর্মকর্তা গত বছরের মাঝামাঝি সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নেন। 3 মাস আগে তার শ্বশুর ও বাবার মোবাইলে খুদে বার্তার মাধ্যমে জানায় সে স্ত্রী ও 2 কন্যা সন্তান নিয়ে বিদেশে চলে যাচ্ছে। এরপর থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ নেই তার। তবে জঙ্গি জাহিদুল ইসলাম সেনাবাহিনীর সদস্য ছিল কিনা সে ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আমরা কল্পনা করতে পারি না সেটা জঙ্গি সংগঠনে যোগ দিবে, একটা কল্পনাবিহীন। ভালো মন্দ জিজ্ঞাসা করি, ইজ্জত করি, সালাম করি, ওনার ছেলে যে জিএমবি এটা তো আমরা জানি না। বলা হচ্ছে যে জাহিদুল ইসলাম সে সেনাবাহিনীতে চাকরি করত এবং অবসরপ্রাপ্ত মেজর, চাকরি থেকে সে স্বেচ্ছায় অবসর নিয়েছে। যে তথ্য যেটা পেলাম তাতে আমরা আরো এলাকার লোকজন অত বেশি কিছু জানে না, কারণ এরা যেহেতু এখানে পরবর্তীতে সেটেলড হয়েছে, এখানে স্থায়ী বাসিন্দা এরা ছিল না। তো সর্বশেষ এই জঙ্গি এখানে প্রায় 7-8 মাস আগে একবার এসেছিল।
রাজধানীর রূপনগরে জঙ্গি বিরোধী অভিযানে আহত পুলিশ সদস্যরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক। দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে তাদের দেখতে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, জঙ্গিবাদ বিরোধী অভিযান অব্যাহত থাকবে। তারা যে সাহসিকতার কাজ করছে জনগণের জন্য, এই দেশের নিরাপত্তার জন্য, জঙ্গিদের বিরুদ্ধে আল্লাহ তাদের রহমত করবে, তারা আশা করি সুস্থ হয়ে যাবে, ভয়ের কিছু নাই। তাই জঙ্গিদের বিরুদ্ধে আমাদের যে অভিযান অব্যাহত থাকবো। এই জঙ্গিদের সন্ত্রাসীদের পরাস্ত না করা পর্যন্ত পুলিশ তাদের দৃঢ় মনোবল নিয়ে আমরা আমাদের অভিযান অব্যাহত রাখবো। দুপুরের সময় আরো থাকছে। সারা দেশে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। সন্ত্রাস জঙ্গিবাদ থেকে তরুণ ও যুব সমাজকে ফিরিয়ে আনতে খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ক্রীড়াবিদ ও সংগঠকদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। তিনি প্রত্যাশা করেন বাংলাদেশ ক্রিকেট দল একদিন বিশ্বকাপ জিতবে। প্রধানমন্ত্রী পূর্বাঞ্চলে ক্রিকেট ও কক্সবাজারে ফুটবল স্টেডিয়াম করার ঘোষণা দেন। এছাড়াও দেশের প্রতিটি বিভাগে বিকেএসপি স্থাপনের আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের জন্য 2010 সাল থেকে 2012 সাল পর্যন্ত 3 বছরে 32 জন ক্রীড়াবিদ ও সংগঠককে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করা হয়। খেলাধুলা আমাদের দেশের জন্য একান্তভাবে প্রয়োজন, কারণ খেলাধুলার মধ্য দিয়ে ছেলে মেয়েদের একটা শৃঙ্খলা বোধ এবং অধ্যবসায়, দায়িত্ববোধ, কর্তব্যবোধ, দেশপ্রেম জাগ্রত হয়। যত বেশি খেলাধুলার সাথে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সম্পৃক্ত রাখতে পারবো, তারা সুস্বাস্থ্যের অধিকারী হবে, তারা চিন্তা মননে অনেক বেশি শক্তিশালী হবে, অনেক বেশি উন্নত হবে। কারণ একটা সুস্থ দেহ থাকলে সুস্থ মনও থাকবে, তখন আর এই মনটা এদিক ওদিক যাবে না। এখন যেমন সমাজে একটা সাংঘাতিকভাবে একটা দেখা যাচ্ছে একটা অসুস্থতা, এই যে জঙ্গিবাদ, সন্ত্রাস বা মাদকাসক্তি, এগুলি মানুষকে একেবারে তাদের মন, মানসিকতা এবং স্বাস্থ্য নষ্ট করে দিচ্ছে, সমাজকে কলুষিত করে দিচ্ছে। যেখান থেকে আমাদের এই যুব সমাজ এবং আমাদের সবাইকে ফিরিয়ে আনতে হবে। কাজেই সেদিকে লক্ষ্য রেখেই আমি মনে করি খেলাধুলার দিকে আমাদের আরো বেশি সুযোগ সৃষ্টি করতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দেশের সাধারণ জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সকালে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বন্ধু নির্বাচনের সময় শিক্ষার্থীদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন শিক্ষকরা। এছাড়া জঙ্গি ও সন্ত্রাসবাদ রুখতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। কুষ্টিয়ায় শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। প্রতিমা তৈরি করতে দিনরাত কাজ করছেন কারিগররা। জেলার পুলিশ সুপার জানান, প্রতিমা নির্মাণকে ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। SM রাশেদের তথ্য ও বাবুল হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 6 অক্টোবর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। উৎসবকে ঘিরে কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়া, আমলাপাড়া ও ঘোষপাড়া সহ বিভিন্ন এলাকায় চলছে প্রতিমা নির্মাণের কাজ। বাঁশ ও খড়কুটোর ওপর দেয়া হচ্ছে মাটির প্রলেপ। এরপর শিল্পীর আঁচড়ে গড়ে তোলা হচ্ছে 10 ভুজা দেবী দুর্গা সহ বিভিন্ন দেবদেবীর প্রতিমূর্তি। দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। প্রতিমা তৈরি করার পরে প্রতিমা শুকানোর জন্য আমরা হিট মেশিন ব্যবহার করি তাড়াতাড়ি শুকানোর জন্য, আর রং তাড়াতাড়ি করার জন্য স্প্রে মেশিন ব্যবহার করা হয়। আমাদের সামনে দুর্গাপুজো, আমরা চরম ব্যস্ততার মাধ্যমে কাজ করছি। এটা দিয়ে 3টের কাজ চলছে, আর বানাবো 4টে। এই 4টে বানাতে আমাদের রাত দিন কাজ করতে হচ্ছে। এদিকে প্রতিমা নির্মাণকে ঘিরে মন্দিরে মন্দিরে টহল জোরদার করেছে পুলিশ। প্রতিমা তৈরির সময় নিরাপত্তার বিষয়ে আমরা প্রয়োজন ব্যবস্থা নিয়েছি এবং যেসব জায়গাগুলোতে, মন্দিরগুলোতে এই প্রতিমা তৈরি হচ্ছে সেই সব জায়গাগুলোতে যারা আছেন তাদের সাথে আমরা নিয়মিত খোঁজখবর রাখছি। কুষ্টিয়া জেলায় 231টি মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। সময় সংবাদ, কুষ্টিয়া। দুপুরের সময় আরো থাকছে।
দেশে আনা হলো নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি নারী নাজমা বেগমের লাশ। আজই নিয়ে যাওয়া হবে শরীয়তপুরে গ্রামের বাড়িতে। পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বাতিলের দাবিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ সহ 5টি সংগঠনের ডাকে 3 পার্বত্য জেলায় সকাল সন্ধ্যা হরতাল চলছে। সকালে খাগড়াছড়ি শহরের জিয়া ভাস্কর্য এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে বাঙালি ছাত্র পরিষদের নেতাকর্মীরা। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। হরতালে জেলার দোকানপাট সহ দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে হরতালে রাঙ্গামাটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান সহ দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের যান চলাচল। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। হিলি সীমান্তে অভিযান চালিয়ে 500 কেজি সালফার জব্দ করেছে বিজিবি। সকালে হিলির চেংগ্রাম এলাকা থেকে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। বিজিবি 3 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, একদল চোরা কারবারি ভারত থেকে চোরাই পথে কিছু বিস্ফোরক দ্রব্য নিয়ে দেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে বিস্ফোরক দ্রব্য ফেলে পালিয়ে যায় তারা। পরে সেখান থেকে 10টি বস্তা ভর্তি 500 কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে বিজিবি। পরিকল্পনা কমিশনকে পুনর্গঠনের নামে এর ক্ষমতা কমানোর বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রস্তাবনাকে আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাদের মতে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন হলে বার্ষিক উন্নয়ন কর্মসূচি সহ সরকারের বিভিন্ন প্রকল্পের ত্রুটি বিচ্যুতি খতিয়ে দেখার আর কোনো সুযোগ থাকবে না। এতে রাষ্ট্রীয় ব্যয় বৃদ্ধি সহ জনগণের টাকা অপচয় ও অপব্যবহারেরও সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মোস্তফা মাহবুবের রিপোর্টে বিস্তারিত। 1972 সালের জানুয়ারিতে যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠন ও উন্নয়ন কাজের পরিকল্পনার জন্য গঠন করা হয় আলাদা পরিকল্পনা কমিশন। শুরুতে 9টি বিভাগের সদস্যদের প্রতিমন্ত্রী এবং কমিশন চেয়ারম্যানের মন্ত্রী পদমর্যাদার ক্ষমতা দেয়া হলেও পরবর্তীতে এরশাদ সরকারের আমলে কমিশনের বিভাগ 6টিতে কমিয়ে এনে এর সদস্যদের মর্যাদা কমিয়ে সচিব সমমানের করা হয়। মাঠ পর্যায়ে তথ্য উপাত্ত সংগ্রহ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের নেয়া প্রকল্পের বাস্তবতা ও গ্রহণযোগ্যতা যাচাই বাছাইয়ের মাধ্যমে ত্রুটি বিচ্যুতি পরীক্ষা করে পরিকল্পনা মন্ত্রণালয়ের এই কমিশনটি। এছাড়া ভবিষ্যৎ বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করে এই বিভাগ। স্বাধীনভাবে একটি মূল্যায়নের প্রয়োজন আছে, যেহেতু জনগণের ট্যাক্সের টাকা, সেটি যথাযথ এবং সৎ ব্যবহার যাতে হয় সেটি নিশ্চিত করা প্রয়োজন। মন্ত্রণালয়গুলো যে প্রকল্প জমা দেয় তার বিচার বিশ্লেষণ, তার সম্ভাব্যতা, অর্থনৈতিকভাবে লাভজনক হবে কিনা এসব মূল্যায়ন পরিকল্পনা কমিশন করে আসে। তাতে 35% ব্যয় সাশ্রয় হয়। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে পরিকল্পনা কমিশনকে আরো গতিশীল করার কৌশল খুঁজতে গিয়ে সম্প্রতি মন্ত্রী পরিষদ বিভাগ এ সংস্থার ক্ষমতা কমানোর পরামর্শ দেয়। তাদের মতে পরিকল্পনা কমিশনের যাচাই বাছাইয়ে সময় ক্ষেপণে দেরি হয় প্রকল্প অনুমোদন। তবে বিশ্লেষকরা বলছেন, মন্ত্রী পরিষদ বিভাগের পরামর্শ কার্যকর হলে উন্নয়ন প্রকল্পের ত্রুটি বিচ্যুতি ও সুশাসনের বিষয়ে নজরদারির আর কোনো সুযোগ থাকবে না। দীর্ঘসূত্রিতা প্রকল্প বাস্তবায়ন এবং সেখানে মূল্য বৃদ্ধি হয়ে যায়, কষ্ট বাড়ান হয়। 9 মিনিস্ট্রিতে দেবেন, তারা প্রকল্প প্রণয়ন করবে, তারপর তারা মনিটর করবে, একেবারে বায়াসড হবে, নিরপেক্ষভাবে একটা হবে না। প্রকল্পটা অনুমোদন করার পর বহুদিন লেগে যায়, তারা প্রকল্প পরিচালক নিয়োগ দিতে পারে না, প্রকিউরমেন্ট ডিটেইল তারা ঠিক করতে পারে না। এই প্রেক্ষিতে কি করে মন্ত্রণালয়কে আবার বিশেষ ক্ষমতা দেওয়া, এটা আমি মোটে যুক্তিসঙ্গত মনে করি না। লাইন মিনিস্ট্রি তাদের নিজস্ব সক্ষমতা অর্জন করা দরকার আছে, একটা কোঅর্ডিনেশনেরও দরকার আছে, একটা আরেকটাকে বাদ দিয়ে চলবে না। মন্ত্রী পরিষদের প্রস্তাবের প্রেক্ষিতে ক্ষমতা না কমিয়ে উল্টো কমিশনকে আরো শক্তিশালী করার উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। একেবারে পুরোপুরি আমলাতান্ত্রিক না করে যথেষ্ট যোগ্য ব্যক্তি, দক্ষতা বিভিন্ন ফিল্ড থেকে থাকবে, তারা কিন্তু সবচেয়ে উচ্চ পর্যায়ে, তারা যদি আপনার আগে যেটা ছিল মেম্বার আছে। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। তাদের স্টার্ট দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দুর্বৃত্তের হামলায় নিহত বাংলাদেশি নারী নাজমা বেগমের মরদেহ দেশে নিয়ে আসা হয়েছে। সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ দেশে আসে। বিমানবন্দর থেকে নাজমা বেগমের মরদেহ তার গ্রিন রোডের বাসায় নিয়ে যাওয়া হয়। আজই নাজমা বেগমের মরদেহ তার গ্রামের বাড়ি শরীয়তপুরে দাফন করার কথা রয়েছে। গত বুধবার বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জ্যামাইকা হিলস এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন নাজমা বেগম। জ্ঞান হইল কি জন্য বা কিভাবে কি কারণ ছিল, এখন বাকিটা আসলে হয়তো যদি ওখানকার পুলিশ যারা কাজ করতেছে এটার এগেনস্টে তারা যদি বের করতে পারে হয়তো তখন জানতে পারবো আসলে ঘটনাটা আসলে কি। আমার ওয়াইফ ইনোসেন্ট সে, এবং এটা কেন ঘটলো, কি কারণে ঘটলো, না ঘটে অসম্ভব ছিল কিনা আমার এটা জানা নেই। এখন এটা ইনভেস্টিগেশনের বিষয়। সেই দেশের আইন কানুন অত্যন্ত স্বচ্ছ এবং সেই দেশের আমি যতটুকু বুঝি এরা বের করার চেষ্টা করবে। পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরিঘাটের বেহাল দশার কারণে আসছে ঈদযাত্রা নিয়ে শঙ্কায় যাত্রী ও চালকরা। এজন্য নদী ভাঙন আর নদীর পানি বৃদ্ধিকে দায়ী করছে কর্তৃপক্ষ। তবে পানি বাড়ার মাত্রা স্বাভাবিক থাকলে ঈদে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করছে বিআরডব্লিউটিএ। এখনো শুরু হয়নি ঈদযাত্রা, অথচ শুরু হয়ে গেছে ভোগান্তি। পাটুরিয়া দৌলতিয়া রুটে ফেরির জন্য এখনই 4 থেকে 6 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। এ অবস্থা চলতে থাকলে আসছে ঈদে বাড়ি ফিরতে ভোগান্তির আশঙ্কায় রীতিমতো আতঙ্কিত যাত্রীরা। চালকরাও বলছেন পরিস্থিতি স্বাভাবিক না হলে চরম ভোগান্তি পোহাতে হবে ঘরমুখ যাত্রীদের। ঈদের সময় তো আরো জাম থাকবে, এখন ঈদের জাম দিচ্ছি, এখন ঈদের তো ছুটির লোকজন এখন তো বাড়ি যাচ্ছে না। মানুষ সুস্থভাবে বাড়ি ফিরে যেতে যাওয়া সম্ভব এভাবে। দিনের বেলায় প্রচন্ড রোদ, এর পরেও যদি সমস্যা হয় তাহলে ঈদের সময় তো প্রচন্ড আকারে জনগণের ভোগান্তি হবে। যাত্রীরা হয়রানি হচ্ছে, কষ্ট পাচ্ছে, এইটা দেখার কোনো লোক নাই। বারবার ভাঙনে ক্ষতিগ্রস্ত ফেরিঘাট মেরামতের কারণেই এই দুর্ভোগ। সবশেষ বন্যায় দৌলতদিয়ার এই পারের 4টি ফেরিঘাটের সবগুলোই কম বেশি 300 থেকে 400 ফিট বিলীন হয়েছে নদীগর্ভে। কোন রকম মেরামত করে যা আবার করা হয়েছে চলাচলের উপযুক্ত। আবারও বাড়ছে পানি, খরস্রোতা হচ্ছে পদ্মা, রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। সবকিছু মিলিয়ে আসছে ঈদের বাড়তি চাপ সামাল দিতে কতটুকু সক্ষম এই পাইলিং, সেটি এখন দেখার বিষয়। শুধু ফেরিঘাটই নয়, প্রমত্তা পদ্মার সঙ্গে পাল্লা দিতে গিয়ে ক্রমেই বাড়ছে পারাপারের সময়। স্বাভাবিক অবস্থায় 30 থেকে 35 মিনিট সময় নিলেও স্রোতের টানে এখন লাগছে প্রায় দ্বিগুণ। পানির টান বাড়াতে এখন 50 মিনিট সময় লাগে, অনেক সময় আরো বেশি লাগে, কারণ আমাদের ঘুরে আসতে হয়। এর চেয়ে যদি আরো চাপ বাড়ে তাহলে তো যোগাযোগ কষ্টকর হয়ে যাবে, যেগুলো দুর্বল ফেরি আছে সেগুলো পারবো না। তবে বিআইডব্লিউটিএ বলছে পানি যদি অস্বাভাবিকভাবে না বাড়ে তবে ঈদযাত্রায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। যদি পানি আরো 4-5 ফিট বেড়ে যায় তাতেও আমাদের ঘাটের কোনো সমস্যা হবে না। তবে নদী যদি স্থির থাকে আর নদীতে যদি অস্বাভাবিক ঘূর্ণন এবং প্রবল স্রোত থাকে সেখানে হয়তো আমাদের কিছু সমস্যা হতে পারে। ঈদ মৌসুমে দেশের দক্ষিণ অঞ্চলের কয়েক লাখ যাত্রী চলাচল করে এই রুটে। রাশেদ লিমন, সময় সংবাদ, মানিকগঞ্জ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেল ক্রসিং এর ওভারপাসের নির্মাণ কাজ নির্ধারিত মেয়াদের 1.5 বছর পরও শেষ হয়নি অর্ধেক কাজও। সঠিক সময়ে নির্মাণ কাজ শেষ না হয় যানজট আর যাত্রীদের ভোগান্তি দিন দিন বেড়েই চলছে। কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানটির কার্যাদেশ বাতিল সহ প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে করা হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ ও চলাচল নির্বিঘ্ন করতে ফেনীর ফতেহপুরে ঢাকা চট্টগ্রাম রেলপথের উপর এই ওভারপাসটি নির্মাণ কাজ শুরু হয় 2012 সালের ফেব্রুয়ারিতে। প্রায় 100 কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়নের জন্য দায়িত্ব পায় শিপু পিবিএল লিমিটেড নামের ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু নির্ধারিত 3 বছরের মধ্যে শেষ করতে পারেনি কাজের অর্ধেকটাও। অন্যদিকে 2 লেন থেকে 4 লেনে উন্নীত হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আনুষ্ঠানিকভাবে চালু হলেও ফেনীতে এসে এই নির্মাণাধীন ওভারপাসের কারণে যানজটে নাকাল সবাই। 250 কিলো রাস্তার ভিতরে শুধু 4 কিলো রাস্তায় আমাদের সমস্যা। অনেক বছর হয়ে যেতেছে কাজ করতেছে, যাই কি ব্রিজটা প্রায় আবার কাজটা শেষ হইতেছে না। কাজ কিছুদিন চলে, কিছুদিন বন্ধ থাকে। ওভারব্রিজ আরো কত বছরে শেষ হবে তারও কোনো গ্যারান্টি নেই, এবং অল টাইম জাম বাজি আছে, মানুষজন আসা যাওয়া করতে অনেক সমস্যা। মহাসড়ক পুলিশের ফেনীর মহিপাল থানার পরিদর্শক মনে করেন এই ওভারপাসটি চালু হলে এখানে যানজট থাকবে না। এই ওভারব্রিজটি নির্মিত হলে
জনগণের পাশাপাশি জনগণ যথেষ্ট সুফল পেত, আমাদেরও কষ্ট হয়তো কিছুটা লাঘব হতো। ওভারপাসটি পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওভারপাসটির কারণে মহাসড়কে যানজট সহ বিভিন্ন সমস্যার কথা স্বীকার করে সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন। আমাদের এখানে যানজট নানান সমস্যা হচ্ছে, তাদেরকে লাস্ট সময় দেওয়া হয়েছে সেপ্টেম্বরের 30 তারিখ। এর মধ্যে যদি তারা কাজ কমপ্লিট করতে না পারে অটোমেটিক্যালি 30 তারিখের পরে তাদের কাজ যাদের বাতিল হয়ে যাবে। অনেকটা ঝুঁকি থাকলেও যানজট নিরসনে হিমশিম খেয়ে বিকল্প হিসেবে সন্ধ্যার পর প্রায় প্রতিদিনই পণ্য ও যাত্রীবাহী যানবাহন ফেনী শহরের মধ্য দিয়ে মহাসড়কে যুক্ত একাধিক সড়ক দিয়ে পারাপারে বাধ্য হয় বলে জানায় পুলিশ। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। ইংল্যান্ড ও পাকিস্তানের ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। স্বাগতিক ইংল্যান্ডের অগ্নিদৃষ্টি প্রতিপক্ষকে ক্লিন সুইপ করার, অন্যদিকে অতিথি পাকিস্তানের চোখ হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর। দু দলের এমনই ভিন্ন সমীকরণে 5 ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে কার্ডিফে, যেখানকার উইকেট স্পোর্টিং। উইকেট কথা বলবে ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদের পক্ষেও। টেস্ট সিরিজ সমতায় শেষ করলেও ওয়ানডে ফরম্যাটে একটিও জয়ের দেখা পায়নি অতিথি পাকিস্তান। তাই তারা মরিয়া সিরিজের শেষ ম্যাচ জিতে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে। এছাড়াও 5-0তে সিরিজ হারলে ওয়ানডে র্যাঙ্কিংয়ে রেটিং পয়েন্ট কমে যাবে অনেক। অন্যদিকে ওয়ানডেতে রেটিং পয়েন্ট বাড়ানোই থাকবে ইংলিশদের মূল লক্ষ্য। তবে বাংলাদেশ সফর মাথায় রেখে একাধিক পরিবর্তন নিয়ে একাদশ সাজাতে পারে ইংল্যান্ড ক্রিকেট দল। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রকাশক দীপন হত্যার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর গ্রেফতার। টুটুল হত্যা চেষ্টার পরিকল্পনাকারীও সে, ব্রিফিংয়ে গোয়েন্দা পুলিশ। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জাহিদি রাজধানীর রূপনগরে নিহত জঙ্গি মুরাদ, বলছে এলাকাবাসী। গত এপ্রিল থেকে সপরিবারে নিখোঁজ ছিল সে, তথ্য পুলিশের। সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে তরুণ সমাজকে ফিরিয়ে আনতে খেলাধুলার সুযোগ সৃষ্টি করা উচিত, মন্তব্য প্রধানমন্ত্রীর। বিশেষ অবদানের জন্য 32 জনকে ক্রীড়া পদক প্রদান। কোরবানি ঈদকে সামনে রেখে সারা দেশে পশুর হাটগুলোতে শেষ সময়ের প্রস্তুতি। কেনাবেচা নির্বিঘ্ন করতে বাড়তি ব্যবস্থা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। এবং পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরি ঘাটের বেহাল দশায় ঈদযাত্রা নিয়ে শঙ্কা। নদীর পানি না বাড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে, বলছে বিআইডব্লিউটিএ। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ে।